দেখুন, আপনার জন্য মৌমাছি কামড়ে কি করেছে। ও, নিজের ব্যথাটা ব্যথা, আর আমারটা বুঝি শরীর না। আমার বুঝি ব্যথা লাগে না, কষ্ট হয় না। শুদ্ধ হতবম্ব। ততক্ষণে দৃষ্টি আটকে গেছে মৌমাছির কামড়ে ফুলে লাল হয়ে থাকা শীতলের ঘাড় ও পিঠের কিছু অংশে। এসব কখন হলো? ইস, কি অবস্থা করেছে! গাছে কি তবে মৌমাছি ছিল? মনে মনে জবাব পেয়ে এবার বুঝে নিল শীতলের রাগ মিটানোর মূল কারণ। তাকে মৌমাছিরা কামড়েছে বলে সে সুযোগ বুঝে রাক্ষসীর মতো খামচি দিয়েছে। ভাগ্যিস বলেনি, শুদ্ধ ভাই, আপনার জন্য মৌমাছিরা আমাকে কামড়েছে, এখন আমিও আপনাকে কামড়াবো। নিন, এবার ঘুরে দাঁড়ান, দেখি গুনে গুনে সব কটা কামড় শোধ করি। একথা ভেবে শুদ্ধ গলা খাকারি দিয়ে চেলাকার যথাস্থানে রেখে দিল। যা পানিশমেন্ট পাওয়ার পেয়ে গেছে। বাড়তি কিছু করলে ওভারডোজ হয়ে যাবে, তখন আবার আরেক বিপদ। তাই একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিয়েছে। শীতল তখনও অভিযোগ করেই যাচ্ছে, কেন হলো, কিভাবে কি করলো সেসবই বলছে। শুদ্ধতার কথা শুনল কিনা বোঝা গেল না, তবে ভেজা চুল মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে বলল, অ্যান্টিসেপটিক লাগিয়ে নে। উক্ত কথা বলেই ভেজা তোয়ালে মেলে দিতে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। ঠান্ডা দমকা বাতাস ছুঁয়ে দিল তার পুরুষালী শরীর। শিরশিরিয়ে উঠল লোমকূপ। ধীরে ধীরে চেপে রাখা শ্বাসটুকু ছাড়ল। বুক ভরে শ্বাস টানল। ভোরে বৃষ্টি নামবে বোধহয়। আকাশ মেঘলা হয়ে আছে। চাঁদ তারকার দেখা নেই। সে ট্রাউজারের পকেটে এক হাত গুজে কিছু ভাবল। একবার রুমের মধ্যে উকি মেরে দেখল শীতল ড্রয়ার খুলে অ্যান্টিসেপটিক নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে পিঠে ঘাড়ে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে। সে আর তাকালো না, তাকানোর প্রয়োজনও বোধ করল না। কন্ট্রোল জিনিসটাতে লাল কার্ড দেখাতে বরাবরই পারদর্শী সে, যদিও সেটা একটু একটু করে গড়ে তোলা কঠোর পরিশ্রমের ফল। এত সোজা না সামান্য কিছুতে নিজের আত্মসংযমকে পায়ে পিষে ফেলা, আবেগের বশে ভুল করে বসা। বলা বাহুল্য, রিসার্চের ক্ষেত্রে নগ্ন নারীদেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে অনেক কিছুই জানতে হয়েছে, পড়তে হয়েছে, এমনকি নোট করতেও হয়েছে। সায়েন্সের স্টুডেন্টদের কাছে শুরুর দিকে ব্যাপারটা অস্বস্তিকর হলেও দিনকে দিন কাজের ক্ষেত্রে মানিয়ে নিতে হয়। একটা সময় স্বাভাবিক হয়ে ধরা দেয়। যদি তা না হতো তাহলে নারীদের শরীরে থাকা গোপন অসুখের চিকিৎসা হতো না, আর না অসুখের প্রতিষেধক তৈরি হতো। এমনটাও না নারীদের অসুখের মেডিসিন শুধু নারীরাই তৈরি করে। কথাটা সম্পূর্ণ ভুল। নারী ও পুরুষরা মিলেই অনেক প্রচেষ্টার ফল হিসেবে এক একটা প্রতিষেধক সৃষ্টি করে। রিসার্চ করে দেখে কতটা কাজে দেবে, কতটা উপকারী। মোট কথা সে ভালো করেই জানে শীতল চঞ্চল, অশান্ত, মাথা মোটা। কোনো কিছুই ভেবে করে না, একবারও ভাবে না বোকামির কাজ কীরূপ প্রভাব ফেলতে পারে। যেমন সেদিনই বোকামি করে ফোন তার কামিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। অন্য কেউ হলে কি এমনটা করতো না, বরং 10 বার ভাবত। সেদিনের মতো আজকেও আচমকা তার কামিজের চেন খুলে দাঁড়িয়ে গেছে তার সামনে। একবারও ভাবিনি যে সে আগের ছোট শীতলা নেই, এখন হাতে পায়ে বেশ বড় হয়েছে। শরীরে পরিবর্তন ধরা দিয়েছে, এখন আর এসব বোকামি চলে না। কিন্তু মেয়েটা বুঝলে তো, এসব আবার সায়নের কাছে করে না। সে সায়নের কাছে সমস্ত গোপন কথা জমা রাখে। এমন সব গোপন কথা তাদের মুখে বোম পড়লেও কেউ বলবে না, আর না তাদের দেখে কেউ টের পাবে। অথচ সে এত মারে বকে, তবুও তার কাছে উদ্ভট কর্মকাণ্ডগুলো করে। যদিও এসবে অভ্যেস হয়ে গেছে আজকাল। এজন্যই বোধহয় অন্তর্বাসের কালো ফিতা দেখেও তেমন কিছু মনে হয়নি, হচ্ছে না, বরং স্বাভাবিক, সব স্বাভাবিক। এর কারণও হতে পারে কঠোর আত্মসংযম। তবে একদিন নির্দিষ্ট কারো প্রতি সমস্ত কন্ট্রোল হারাবে। বাধা নিষেধের দুয়ারে তালা লাগিয়ে বদ্ধ উন্মাদ হবে। এতটাই উন্মাদ হবে যে যা কেবল সেই নারী তার উন্মাদনায় মাতাল হবে, কাতর হবে। ছটফটিয়ে কান্নারত স্বরে অভিযোগ ছুড়বে, আপনার নামের মতো আপনি শুদ্ধ পুরুষ নন।
আপনি অশিষ্ট অসভ্য পুরুষ। এদিকে শীতল অ্যান্টিসেপটিক লাগিয়ে কামিজের চেইন আটকে নিল। বিকেল থেকে যা ঘটেছে এসবের মূল হোতা ওই শুদ্ধ। সে মূল অপরাধী, যার প্রমাণ রয়েছে তার গায়েও। এত কিছুর পরেও একটা সরি বলল না। কেন বলল না? বলতেই হবে। সে ভুল করলে তাকে ছাড়ে না, বরং চ্যালাকাট দিয়ে মেরে আধমরা করে দেয়। আজ সে ভুল করেছে, অর্থাৎ তাকে সরি বলতেই হবে। না বললে আগামীকাল এমন কিছু ঘটাবে তার জন্যই বিশুদ্ধ পুরুষই দায়ী থাকবে। এসব ভেবে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো বেলকনিতে। বেলকনির লাইট অবধি জ্বালায়নি পাষাণ মানব। ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে কোন রাজ্যে রাজ্যপাট চালাচ্ছে কে জানে। তার উপস্থিতি টের পেয়েও তাকালো না শুদ্ধ। পূর্বের ন্যায় একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, তবে শীতল একটু পরপর ঘাড় ঘুরিয়ে তাকালো, গা ঘেঁষে দাঁড়ালো। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। গাছগুলোকে দেখতে দানবের মতো লাগছে, যেন এই বুঝি মাথা তুলে হাউমাউ করে তেড়ে ফুঁড়ে আসবে। আশেপাশের কোথাও একটা প্যাঁচা ডাকছে। কি অদ্ভুত স্বর! সেই মুহূর্তেই কারেন্ট চলে গেল। বাতাসের গতি বাড়ল, ঝড় উঠছে। চোখের পলকেই বড় বড় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ল মাটির বুকে। শান্ত হতে লাগলো উত্তপ্ত মাটির বুক, ছড়ালো সোদা মাটির গন্ধ। শীতল আশেপাশের গাছগাছালির দিকে তাকালো না, বরং একটু সরে গেল। ভয়ে মুখ চুপসে গেছে। কখন না জানি তেনাদের চোখে চোখ পড়ে যায়। আচ্ছা, যদি সত্যি সত্যি চোখে চোখ পড়ে যায় তাহলে কি করা উচিত? লাজুক মুখে হাসা উচিত, নাকি ভয়ে জ্ঞান হারানো উচিত? কি করবে সে? কোনটা করলে ভালো হবে? এসব ভেবে পরক্ষণেই ভাবল, আরে ধুর, পাশে শুদ্ধ ভাইয়ের মতো একটা সারমার্কা ভূত থাকতে এত ভয় কিসের? এ কথা ভেবে মুখ টিপে হাসল। তারপর গ্রিলের ফাঁক গলিয়ে বৃষ্টির পানি ছুঁতেই মনটা ভালো হয়ে গেল। ভুলে গেল কিছুক্ষণ আগের ঘটনা। মুখ ভর্তি হাসি নিয়ে মিষ্টি করে ডাকল, শুদ্ধ ভাই, যা করতে বলেছি করে বিদায় হ। কর্কশ কণ্ঠে কথাটা বলতে দেখে শীতলের মুখের হাসি নিভে গেল। মলিন মুখে তাকালো পাশে দাঁড়ানো বর্বর মানবটার দিকে। সবসময় খ্যাক খ্যাক করে কেন? একটু ভালো করে বললে কি হয়? ততক্ষণে জেনারেটর অন হয়ে গেছে। ঝকঝকে আলোয় ভরে গেছে শুদ্ধর রুম। তাই সে বলল, রুমে চলুন। রুম কি তোর বাপের, নাকি তোর শ্বশুরের যে তোর কথা মতো রুমে যেতে হবে? বড় আব্বুকে বলে দিব কিন্তু আপনি অকারণে আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমিও বলবো। যখন তখন আমার রুমে এসে আমাকে বিরক্ত করিস। কই যখন তখন আসি? এখন এসেছি কারণ আপনার কারণে মৌমাছির কামড় খেতে হয়েছে। যা করেছেন তা দেখবেন না? আমি করেছি? আমি করলে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতি? কথা বাড়াস না, রুমে যা। রুম কি আপনার বাপের, নাকি আপনার শ্বশুরের যে আপনার কথা মতো রুমে যেতে হবে? এ কথা বলে সে নিজেই খিলখিলিয়ে হাসল। হেসে হাতের পানি ছুড়ল শুদ্ধের দিকে। এবার শুদ্ধর মেজাজ বিগড়ে গেল। সে শক্ত হাতে শীতলের লম্বা বেনুনি ধরে পেঁচিয়ে টান দিতেই শীতল ব্যথাতুর শব্দ করে উঠল। চুল ছাড়াতে মোস্টামুষ্টি করতে লাগলো। তখন শুদ্ধ হাতের বাঁধনে দ্বিগুণ চাপ প্রয়োগ করে বলল, এত জ্বালাস কেন আমাকে? কি সুখ পাস আমাকে জ্বালিয়ে? উফ, লাগছে শুদ্ধ ভাই, ছাড়ুন বলছি। আর জ্বালাবি? জ্বালাবো। এ কথা শুনে হাতের মুঠোটা আরেকটু শক্ত করতেই শীতল ওমাগো করে কেঁদে উঠল। আর জ্বালাবে না বলে কথা দিল। তখন শুদ্ধ চুল ছাড়ল। ছাড়া পেয়ে মুখ ভেঙচি দিয়ে রুমে চলে গেল শীতল। একে একে ছড়ানো জামা কাপড়গুলো গুছিয়ে রাখল। পূর্বের ন্যায় সব পারফিউমের কৌটাগুলো থরে থরে সাজালো। এবারের পারফিউমের বোতলগুলোর ডিজাইন অন্যরকম সুন্দর। সবগুলো বোতল কাচের অফ হোয়াইট কালার বিধায় লাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে সাজাতে সাজাতে প্রতিটা পারফিউম নিজের গায়ে স্প্রে করেছে। সুগন্ধ শুকছে। সবকটা মিলিয়ে অদ্ভুত সুগন্ধ বের হচ্ছে শরীর থেকে। এসব করতে করতেই হঠাৎ স্মরণ হলো উপন্যাসের প্রিয় উক্তিটার কথা,
বিড়বিড় করে একবার আওড়ে নিল। কাউকে জীবন্ত লাশ বানাতে চাও, তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও। রন্ধে রন্ধে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম তার মন কুঠুরিতে খোদাই করতে বাধ্য করো। যদি করো, দেখবে সে মরবে না, তবে ভালোও থাকবে না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়ত্তে। মনে মনে একথা আওড়ে সে উকি মেরে দেখল শুদ্ধকে। দুই পকেটে হাত গুজে এখনও ওভাবেই দাঁড়িয়ে আছে। অশান্ত পুরুষ শান্ত হওয়ার কারণ বুঝল না সে। তার জানা মতে এতটাও বৃষ্টিপ্রেমী না শুদ্ধ ভাই। তবে এই নিয়ে আর ঘাটাঘাটি করল না, শুধু চেঁচিয়ে বলল, আরেকটা ট্রলি কোথায়? খুঁজে পাচ্ছি না তো শুদ্ধ ভাই। শুদ্ধ এসে ট্রলি বের করে বিছানায় আধশোয়া হয়ে বসল। ফোন স্ক্রল করতে করতে হাসানের মেসেজ এলো। তার বউটা জব্দ হয়েছে। আগের মতো খারাপ ব্যবহার করছে না, বরং স্বামীকে চোখে হারাচ্ছে। মেসেজটা ফ্রেন্ডদের চ্যাট গ্রুপে বলায় মজা করা শুরু হয়ে গেল। হাসানকে পচাচ্ছে সবাই। বেবি নিয়ে নেওয়ার বুদ্ধি দিচ্ছে, কেউ বিনামূল্যে টিপসও দিল। শুধু বন্ধুদের মশকরা দেখে হাসল শুদ্ধ। এদিকে কার্পেটের উপরেই বসে পড়েছে শীতল। ট্রলির চেন খুলে দেখছে কি কি এনেছে। তার পছন্দের চকলেট দেখে চটজলদি মুখে পুরল। আরও দুটোর খোসা ছাড়িয়ে পাশে রাখল। তারপর খচমচ করে চিবোতে চিবোতে তিনটে একই রকম লেডিস ওয়াচ দেখে বুঝল ওদের তিন বোনের জন্য। এত চমৎকার স্মার্ট ওয়াচ, তবে তিনটার মধ্যে কোনটা নেবে বুঝে উঠতে পারল না। তাই তিনটাই শুদ্ধর সামনে নিয়ে গেল। একবার ওয়াচগুলোর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো। তারপর খুশিতে গদগদ হয়ে শুধালো, আমার কোনটা শুদ্ধ ভাই? একটাও না। তিনটার মধ্যে দুটো স্বর্ণ আর শখের, আর একটা ঐশ্বর্যের। ঐশ্বর্য কি আপনার বোন লাগে? আমি বলেছি সে আমার বোন। বোন না তো একই রকম ওয়াচ নিলেন কেন? এর কৈফিয়ত তোকে দিতে হবে। তোর যা নেওয়া নিয়ে বিদায় হ। একথা শোনা মাত্রই শীতলের হাসি মিলিয়ে গেল। অন্ধকার নেমে এলো স্নিগ্ধ মুখ জুড়ে। তিনটা ঘড়ির দিকে একবার তাকিয়ে ফিরে গেল ট্রলির কাছে। ঘড়িগুলো আগের স্থানে রেখে ট্রলির চেন আটকে উঠে দাঁড়ালো। খোসা ছাড়ানো চকলেটটা ছুঁড়ে মারল কার্পেটের উপর। অপমানে পুরো মুখ থমথম করছে। তখন শুদ্ধ বলল, কি হলো, নিলি না? লাগবে না, দরজা খুলে দিন। হঠাৎ কি হলো? মুখটা চুপসে গেল কেন? কিছুই পছন্দ হয়নি? অনেক রাত হয়েছে, কাল নেব। পেটে পেটে হিংসে কেন তোর? মনটা পরিষ্কার কর। আমি খারাপ, তাই আমার মন মানসিকতাও খারাপ। কথা বাড়াবেন না, দরজা খুলুন। শুদ্ধ ভ্রুকুচকে তাকিয়ে রইল। সে উঠছে না দেখে শীতল একের পর এক ভুল পাসওয়ার্ড ইন করতে লাগল। শুদ্ধ উঠে এক হাত টেনে দরজা থেকে সরাতেই শীতল চেঁচিয়ে বলল, সব সময় সব কিছু ভালো লাগে না, যেতে দিন। বস। ভুল পাসওয়ার্ডে দরজা লক হয়ে গেছে। একটু পর নিউ পাসওয়ার্ড ইন করলে দরজা খুলবে। একথা শুনে শীতল বসল। মেঝের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। সে হঠাৎই মুখ তুলে তাকালো। বিছানায় আধশোয়া শুদ্ধর আপাদমস্তক দেখল। কিছু চিন্তা করল। কিয়ারা প্রায় বলে শুদ্ধ ভাই সুদর্শনের সেরা। তার পারফেক্ট হাইট, চোখ, নাক, ঠোঁট, কথা বলার ভঙ্গিমা, হাঁটার স্টাইল, পোশাকের ধরনে আভিজাত্যের ছাপ। আসলেই কি তাই? যদিও খেয়াল করা হয়নি। সময়ই বা কোথায়? কারণে অকারণে সবসময় ধমকের উপর রাখলে খেয়াল করা কি সম্ভব? তাছাড়া শত্রুকে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এই চৌধুরী বাড়িতে অঘোষিতভাবে তার একটাই শত্রু, সোয়াইব শুদ্ধ। কথা বলার ইচ্ছে না থাকলেও থমথমে কণ্ঠে বলে বসল, আপনি কি ঐশ্বর্যকে ভালোবাসেন? সে তোর অনেক বড়, সম্মান দিয়ে কথা বল, নয়তো চেলাকার তোর পিঠে ভাঙব বেয়াদব। ভালোবাসার কি বুঝিস তুই? বুঝি না বলেই তো বুঝতে চাই। বুঝতে হবে না। তাছাড়া কাকে ভালোবাসি না বাসি এর কৈফিয়ত তোকে দেব কেন? কেন দেবেন না? কেন দেব? তুই কে?
আমি কেউ না? না। সত্যিই কেউ না? বললাম তো না। একথা বলে শুদ্ধ উঠে দরজায় নিউ পাসওয়ার্ড ইন করে বলল, বের হ। অভিমানী চোখে তাকিয়ে শীতল রুম থেকে বেরিয়ে গেলে শুদ্ধ সজোরে দরজাটা আটকে দিল। বিড়বিড় করে বকতে বকতে শুয়ে পড়ল। বকবক করে মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে ফাজিলটা। পরের দিন সকালবেলা, ঘড়িতে সকাল ৮টা। খাবার টেবিলে বসেছে বাড়ির সবাই। বড়রা গল্প করছে, গিন্নিরা খাবার পরিবেশন করছে। কিন্তু বাড়ির কনিষ্ঠ ৩ সদস্য শীতল, সাম্য, সৃজন মন খারাপ করে চুপ করে বসে আছে। একটু পরেই শুদ্ধ এসে চেয়ার টেনে বসল। তার উপস্থিতি বুঝেও শীতল তাকালো না। আন্না কোনো কথা বলল, তারপর সায়ন এলো। গা ঘেঁষে বসে পড়ল স্বর্ণের পাশে। অতি সন্তর্পণে স্বর্ণের একটা হাত গুজে নিল তার হাতে। স্বর্ণ জানে হাত ছাড়ানো সম্ভব নয়, তাই অযথা বৃথা চেষ্টাও করল না। বরং মোস্টামুষ্টি করলে অন্যের নজরে পড়ার সম্ভাবনা আছে। শারাফাত চৌধুরী তখন সাফওয়ান চৌধুরীর সাথে জরুরি ব্যাপারে কথা বলায় ব্যস্ত। এদিকে এখনও খেয়াল করেননি তিনি, তবে সিতারার ইশারায় তাকালেন অভিমানে পূর্ণ ৩টা মুখের দিকে। গলা খাকারি দিলেন, তবুও তাকালো না ওনার বাগানের ৩টা ফুটফুটে ফুল। বুঝলেন গুরুতর কিছু, তাই আদর দিয়ে ডাকলেন। প্রিয় বড় আব্বুর ডাক উপেক্ষা করার সাহস নেই কারো, তাই সাম্য টেবিলে থুতুনি রেখে অভিমানী স্বরে জবাব দিল, আমি বুঝে গেছি তুমি আমাদেরকে আর ভালোবাসো না বড় আব্বু। একথা কেন মনে হলো বাবা? এবার সৃজন জবাব দিল, আমরা তোমার একটা কাজে ভীষণ কষ্ট পেয়েছি বড় আব্বু। কী কাজে কষ্ট পেয়েছো বলো আমাকে, না বললে বুঝবো কী করে। এবার শীতল মুখ তুলল। সবাইকে একবার করে দেখে নিয়ে টেবিলের নিচ দিয়ে সাম্যকে চিমটি কেটে আসল প্রসঙ্গে কথা বলার ইঙ্গিত দিল। বোনের ইঙ্গিত পেয়ে সাম্য কণ্ঠে একাকার সমান দুঃখ ঢেলে বলল, তুমি নাকি আজকের দিনে বড় আম্মুকে বিয়ে করেছিলে, অথচ আমাদের কাউকেই নিয়ে যাওনি কেন বড় আব্বু? সাম্যের কথা শুনে বড়দের হাত থেমে গেছে। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে সাম্যের দিকে। সাম্যের কথা শেষ হতেই পুনরায় সৃজন বলল, আমরা গেলে খুব মজা করতে পারতাম, কিন্তু কেন নিয়ে গেলে না আমাদের? সাম্য সৃজনের কথা শুনে সায়ন মিটিমিটি হাসতে হাসতে বাবার দিকে তাকালো। শারাফাত চৌধুরীর চোখ মুখে অস্বস্তি ফুটে উঠেছে। জবাবে কি বলবেন সেটাই চিন্তা করছেন বোধহয়। সিতারা চৌধুরী তরকারি আনার ছুতোয় রান্নাঘরে চলে গেলেন। বাবা মার অবস্থা দেখে সায়নের মাথায় শয়তানি বুদ্ধির উদয় হলো। বাবার থেকে একটানা গালমন্দ খেতে খেতে অরুচি এসে গেছে। এই সুযোগে বাবাকে ফাঁদে ফেলার বাঁশ রেডি করে ফেলেছে। এদিকে সাম্য সৃজন এখনও জবাবের আশায় শারাফাত চৌধুরীর দিকে তাকিয়ে আছে। তাদেরকে আরেকটু উস্কে দিতে সায়ন কিছু বলার আগেই শীতল মলিন মুখে বলল, আমরা ছোট বলে কেউ আমাদের গুরুত্ব দেয় না। এতদিন জানতাম বাড়ির কেউ ভালো না বাসলেও বড় আব্বু আমাদের ভালোবাসে, কিন্তু আজ জানলাম বড় আব্বু আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে। আর কিছু বলার নেই। আহা, কষ্ট। এবার তাদের কথার সুর ধরে সায়নও হতাশার সুরে বলল, তোরা ছোট, আমি তোদের সবার বড়, কিন্তু আমাকেও সাথে নেয়নি। আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নেই রে। থাক, কষ্ট পাস না। আমার বাপের বিয়েতে রোস্ট খেতে পাসনি তো, তাতে কি, আমার বিয়েতে তোদের ডাবল রোস্ট খাওয়াবো। সৃজনের প্রতিবাদী স্বর, না, আমি বড় আব্বুর বিয়েরই রোস্ট খাবো। সাম্যেরও একই কথা, আমিও। এদিকে সিরাজ, সিমিন, শখ, সাফওয়ান চৌধুরী পারছে না হেসে মেঝেতে গড়াগড়ি খেতে। দমফাটা হাসি চেপে রাখাও কত যে কষ্টের হাড়ে হাড়েই টের পাচ্ছেন ওনারা। ছেলের কথা শুনে শারাফাত চৌধুরী কপাল কুঁচকে তাকালেন। বেয়াদবটা কি বলছে এসব? কোথায় ছোট ভাই বোনদের বুঝিয়ে সুঝিয়ে প্রসঙ্গ বাদ দিয়ে দেবে তা না, সে নিজেই আরও উস্কে দিচ্ছে। বড় আব্বুর বিয়েতে সায়ন ভাইয়াও ছিল না শুনে ছোটরা আরেক দফা হতাশ হলো, কষ্ট পেল।
নাস্তার প্লেটও দূরে ঠেলে সরিয়ে দিল। খাবে না তারা। মনের দুঃখে আজ সারাদিন না খেয়েই থাকবে। শারাফাত চৌধুরী কাতর চোখে সহধর্মিণীকে মুখ টিপে হাসতে দেখে হতাশ হলেন। এবার উপায়? কিভাবে এদের বলবে উনি বিয়ে করেছিলেন বলেই সায়ন শুদ্ধ শখ এই পৃথিবীতে এসেছে? বিয়েটা জরুরি, কারণ বিয়ে না করলে তারা পৃথিবীর মুখ দেখত না। উনি সিতারাকে ইশারা করলেন বাঁচিয়ে দিতে। বিনিময়ে যত খরচ করা লাগে করবেন, এছাড়া কোনো উপায় নেই। বাড়ির ছানাপোনারা আটঘাট বেঁধে নেমেছে বুঝতে বাকি রইল না তার। তবে ওনাদের কাউকেই কিছু বলতে না দিয়ে শেষ বোমাটা ফাটালো শুদ্ধ। শারাফাত চৌধুরীকে আরেক দফা বিস্ময়ের সাগরে চুবিয়ে ভাই বোনদের উদ্দেশ্যে বলল, কে কে বিয়েতে যাসনি কাউন্ট কর। শুদ্ধর কথা শুনে সবার আগে হাত তুলেছে সিরাত। আবেগে হাত তুলে বেচারি লজ্জায় মুখ কাচুমাচু করছে। ওনাকে লজ্জা থেকে বাঁচালো সায়ন। সে সিমিনকে হাত তুলতে ইশারা করল। সিমিন হাত তুলে সায়নের দিকে তাকালে সায়ন মাথা নাড়ল, অর্থাৎ সেও যায়নি। তারপর শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ তাকালো শখের দিকে, শখ তাকালো স্বর্ণের দিকে, স্বর্ণ ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে, শীতল তাকালো সাম্যের দিকে, আর সাম্য তাকালো সৃজনের দিকে। সৃজন তাকালো পাশের ফাঁকা চেয়ারে। কেউ নেই দেখে তাকালো বড় আব্বুর দিকে। এবার ওনার মুখ দেখার মতো হয়েছে। কাউন্ট করে দেখা গেল না যাওয়ার সংখ্যাই বেশি, এবং সকলেই ওনাদের বিয়েতে অ্যাটেন্ড করার তীব্র ইচ্ছের কথাও জানিয়েছে। অর্থাৎ ছেলে মেয়েদের অনুপস্থিতিতে মাকে বিয়ে করার পানিশমেন্ট হিসেবে মা বাবার আবার বিয়ে দেওয়া হবে। এবারে সাক্ষী হবে ছেলে মেয়েরা। একথা শুনে শারাফাত চৌধুরী নাকচ করে গুরুগম্ভীর সুরে বললেন, পাগল হলে তোমরা? ছেলে মানুষই বাদ দাও, অন্য কিছু ভাবো। একথা শুনে শুদ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে জবাব দিল, সাম্য সৃজন, তোরা তাহলে জেনে নে কেন আমাদেরকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। না বলা অবধি ছাড়বি না। অন্যায় করেছে কেন করেছে, এর জবাব দিতেই হবে। আরেক ফাজিলের কথায় শারাফাত চৌধুরীর মনে হলো দেয়ালে মাথা ঠুকতে। এতদিন খাইয়ে পরিয়ে এক একটা বাঁশ তৈরি করেছেন, এখন কারণে অকারণে সেই বাঁশ নিজেকেই হজম করতে হচ্ছে। সিতারা সেই কখন লজ্জা থেকে বাঁচতে রান্নাঘরে চলে গেছেন আর বেরি হননি। ছেলে মেয়েদের সাথে না পেরে শারাফাত চৌধুরীকে রাজি হতেই হলো। উনি কোনো মতে নাস্তা সেরে উঠতেই সায়ন বলল, বাবা, একটা রিসোর্ট বুক করে ফেলি, সেখানে বিয়ে বাসরের ব্যবস্থাও থাকবে। আহাম্মক কোথাকার। কথা বলে উনি দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন। তবে যেতে যেতে ঠিকই শুনলেন অট্টহাসির শব্দ। বাবাকে তড়িঘড়ি করে যেতে দেখে সায়ন সকলের দিকে তাকিয়ে বলল, বাবাকে বাস দেওয়ার বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে রে? হাত তোলতো, সে গিফট পাবে। কথা শুনে শীতল গদগদ হেসে এক হাত তুলল। ভোররাতে তার স্মরণ হয়েছে আজ বড় আব্বু আর বড় আম্মুর বিবাহবার্ষিকী। কোনো বাড়ি জাঁকজমক করে কিছু করা হয় না, কারণ শারাফাত চৌধুরী পছন্দ করে না। এজন্য সেই সাম্য আর সৃজনের মাথায় একথা ঢুকিয়েছে যে তাদের বড় আব্বু তাদের ভালোবাসে না। ভালোবাসলে কেন ওনাদের বিয়েতে নিয়ে গেল না? ব্যাস, বাকিটা ইতিহাস। আজ রাতে সেহরি খেয়ে কালকে থেকে রোজা, তাই আজ দুপুরে বিয়ের কাজ সারা হবে। বাড়িতে বিয়ে বিধায় আনন্দের সীমা নেই, তবে বিয়ের খাওয়া দাওয়া হবে রিসোর্টে। ইতিমধ্যেই 3 ঘন্টার জন্য রিসোর্ট বুকিং করেছে সায়ন। তারই এক বন্ধুর রিসোর্ট বলে হয়েছে। 3 ঘন্টার মধ্যে কাজ সারতে হবে, সন্ধ্যায় আবার আরেকজনের গায়ে হলুদের অনুষ্ঠান হবে। বাড়িতে এত আনন্দ দেখে শীতল খুশিতে ডগমগ হয়ে কল করল শাহাদাত চৌধুরীকে। হাসতে হাসতে জানালো পুরো ঘটনা। অতপর কথার মাঝে থেমে গিয়ে ধীরে ধীরে বলল, তুমি আসবে না বাবা? না মা, তোমরা মজা করো। কাউকে বলে দেখো না বাবা, কয়েক ঘন্টার জন্য হলেও এসো। তোমরা মজা করো মা, আমি দূর থেকেও তোমাদের সাথে আছি। বিশেষ দিনগুলোতে তোমাকে কাছে পাই না কেন বাবা? মাঝে মাঝে খুব রাগ হয় তোমার চাকরির প্রতি।
দায়িত্বের প্রতীক। এই দায়িত্ব দায়িত্ব করে আমাদেরকেও সময় দাও না তুমি। শাহাদাত চৌধুরী মেয়ের ছলছল চোখ দেখে নিঃশব্দে হাসলেন। এ আর নতুন কিছু না। বিশেষ দিনগুলোতে বাবাকে কাছে না পেলে মেয়েটা এভাবেই অভিযোগ করে বসে। স্বর্ণ বুঝতার শীতলের মতো যখন তখন আবদার জুড়ে বসে না, তবে মাঝে মাঝে তার চোখ জোড়াও বলে, ও বাবা এসো। কিন্তু আবেগে পড়ে দায়িত্বের অবহেলা কখনোই করেননি আর করবেনও না। এতে মৃত্যু সই। বাবা আসবে না জেনে শীতল তার মুখ ভার করে ফোনটা তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই। শুদ্ধর সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে, তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে জেদে সবার আগে রিসোর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়েও রাগে গা কাঁপছে তার। এর কারণও শীতল, সব দোষই বেয়াদবটার। আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে, আর এসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সায়ন। ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজাইরা সব যুক্তি দিয়ে ব্রেনওয়াশ করেছে গাধীটার। কদিন ধরেই হচ্ছে এসব। মাথামোটা গাধীটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। মানে হয় কোনো এসবের? সে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলো চুল। শুদ্ধ ওকে দেখেই খাটের নিচে থাকা চেলাকাঠটা নিয়ে এক বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল উফ মা বলে কোকিয়ে উঠল। অন্য সময় হলে হাউমাউ করে কেঁদে উঠত, কিন্তু এখন কাঁদা তো দূর। বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়েছে। চোখে ভয়ের লেশ মাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবলই শাওয়ার নিয়েছে, তারপরেও দরদরিয়ে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছুর ইঙ্গিত। তবে সে কিছুতে এসবে প্রশ্রয় দেবে না। তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগেই শীতল শুদ্ধর কাজ শক্ত করে আঁকড়ে ধরল। অতপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমো এঁকে বসল। হঠাৎই নরম ওষ্ঠছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধর সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিস করে বলল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি 2-1টা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন? ঘড়িতে তখন বেলা 11টা। থমথমে মুখে বাড়ির বড় কর্তা শারাফাত চৌধুরী বসে আছে বিলাসবহুল সোফায়। পরনে সাদা পায়জামা পাঞ্জাবি, চোখে মুখে একরাশ বিরক্তি। উনি একই স্থানে বসে 8 ঘন্টা যাবৎ দেখে যাচ্ছেন অন্য সব সদস্যদের হুটোপুটি, এটা ওটা নিয়ে চিৎকার চেঁচামেচি। বাবা মায়ের বিয়েতে তার ছেলেমেয়েরা আদৌ বরযাত্রী রূপে গিয়েছে কিনা জানা নেই ওনার। হয়তো চৌধুরী বাড়িতে এই ঘটনা বিরল। যদিও এটা অস্বাভাবিক ঘটনা নয়, কারণ এই বাড়িতে এক এক পণ্ডিতের বসবাস। এরা নিজেরা এক একটা নিউটন কিংবা আলবার্ট আইনস্টাইন। নতুবা এই বয়সে বাবাকে নতুন করে বিয়ের পিঁড়িতে বসায়, নাকি এসব অত্যাচার করে। এখানে উনিই বর, অথচ ওনার মতের কোনো দাম নেই, কিছু বলার সুযোগও নেই। কিছু বলতে গেলেই বড় দামড়া দুটো ঠিকই পাল্টা যুক্তি দাঁড় করাচ্ছে, নতুবা অবুঝ বাচ্চাগুলোকে ভুলভাল বুঝিয়ে আরও উস্কে দিচ্ছে। তারা মূলত চাচ্ছে ওনাকে অস্বস্তিতে ফেলতে। বড় গাধাটা কিছুক্ষণ আগে বলেছে সে নাকি ভালো বাবা ডিজার্ভ করে, তার মায়ের উচিত ছিল জেনে বুঝে একজন ভালো মানুষকে বিয়ে করা। এ কথা দ্বারা বোঝালো উনি ভালো মানুষ না। ছেলের কথা শুনে শুধু চিৎকার করে বলতে পারেননি, এই বেয়াদব, তোকে পয়দা করলাম আমি, বড় করলাম আমি, পড়ালেখাও শেখালাম আমি, অথচ এখন তুই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বাঁশ দিচ্ছিস, এই তোর শিক্ষা?
কিন্তু বুকের কথা মুখ ফুটে বলতে পারেননি কিছুই। পারবেন কিভাবে? ছেলের মতো বেহায়া নাকি উনি? ব্যাপারটা এখানে থামলেও হতো, তা অবশ্য থামেনি। বাড়ির বউরা শতরূপাকেও ঘটনাখানা জানিয়েছে। এইমাত্রই শতরূপা দ্বিতীয় বিয়ের জন্য অভিনন্দন জানালো। সেও নাকি গেস্ট নিয়ে রিসোর্টে ভাইয়ের বিয়ে খেতে যাবে। ছি ছি, এসব কি সহ্য হয়? তাছাড়া লোকে কি বলবে? সামনে না বলুক, পেছনে তো ঠিকই বদনাম করবে। বলবে বুড়ো বয়সে ভীমরতি। ছেলের বিয়ে দেওয়ার বয়সে উনি নিজেই বিয়ের পিঁড়িতে বসছে। একটু পরেই সূর্যোদয় রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেবে ওনারা। অথচ বাড়ির মেয়ে বউদের সাজগোজ শেষই হয়নি। যে যার মতো সময় নষ্ট করছে, অথচ কিছু বলতেও পারছে না। কারণ একবার বলতে গিয়ে কনিষ্ঠ বিচ্ছু সাম্যের কথায় অপদস্থ হতে হয়েছে, তাই ভেবেছেন কিছুই বলবেন না। বললেই তখনকার মতো শুনতে হবে। বিয়ের জন্য বড় আব্বুর তর সইছে না। শীতল, শখ, স্বর্ণ 3 বোন এক রুমে রেডি হচ্ছে। স্বর্ণ শখের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। তারা 3 বোনই শাড়ি পরবে। কালার আলাদা হলেও এক কোয়ালিটির শাড়ি সব, সঙ্গে ম্যাচিং হিজাব। এদিকে শীতল এখনও মুখ ভোঁতা করে চুপ করে বসে আছে। ভাব দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। কারণ তার এক চোখের আইলেনার মোটা, তো আরেক চোখের তেরা বেঁকা এবড়ো থেবড়ো। তখন সৃজন না জ্বালালে এমনটা হতো না। পাজিটাকে বারবার বারণ করা সত্ত্বেও তাকে নাড়িয়েছে। ফলস্বরূপ কষ্ট বৃথা। এখন মুছতে গিয়ে পুরো মুখ কালি হয়ে গেছে। শীতল মুখ কাদো কাদো করে আয়নায় নিজেকে দেখল। ভূতের মতো দেখাচ্ছে। হুট করে কারো সামনে দাঁড়ালে নির্ঘাত অক্কা পাবে। নিজের করুণ অবস্থা দেখে শীতল দুঃখভরা কণ্ঠে শখকে ডাকল, আপু, আইলেনার ঠিক করে দাও। এই তো সোনা, আর একটু দাঁড়া, হয়ে গেছে আমার। তার আগে ঝটপট মুখটা ধুয়ে আয় তো দেখি। শখের কথা শুনে শীতল ওয়াশরুমে গিয়ে পুরো মুখ ধুয়ে এলো। গরমের যে অত্যাচার, মেকআপ করার ভুল করা যাবে না। তাছাড়া শুদ্ধ ভাই আছে, সে নিরামিষ টাইপের পুরুষ মানুষ। মেকআপ টেকআপ পছন্দ করে না। দেখা যাবে মুখের উপরেই বলে বসবে, এই তুই অন্য গাড়িতে যা তো, এমনিতেই ওয়েদার গরম, তোর মুখের এত আটা ময়দা দেখে আরও গরম লাগছে। মানুষটার মুখে লাগাম নেই, যাতা বলে অপমান করে বসতে পারে। সেই সুযোগেই থাকে বোধহয়। শাড়ির সাথে হিজাবও তো পরতে হবে, নয়তো একাছাড়ে নাড়ি ভুড়ি বের করে দিয়ে তাকে জিজ্ঞাসা করতে পারে, বারণ করেছিলাম না হিজাব ছাড়া বের হতে, আর বের হবি, আর আমার কথার অবাধ্য হবি? কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? হিজাবের সাথে ভারী মেকআপ তার নিজেরও পছন্দ নয়। স্কিনও স্যুট করে না, কারণ স্কিন সেনসিটিভ। একটু এদিক ওদিক হলেই 2 গালে, কপালে, নাকে, থুতুনিতে ব্রণের দেখা মেলে। যদিও আজকাল মুখ ফ্রেশ আছে, দাগটাকও তেমন নেই। স্বর্ণ কোথা থেকে কিসের কিসের যেন গুঁড়ো এনে দিয়েছে। সেসব দিলে পুরো স্কিন চকচক করে, এখনও করছে। তাই ওসব মেকআপ টেকআপ না দিলেও চলবে। এসব ভাবতে ভাবতেই আয়নায় তাকিয়ে শীতল তার মুখের পানি মুছল। চোখের পাতার উপরিভাগ আরেকটু ঘষাঘষি করল। অনিয়ন কালার শাড়ি পরেছে সে। ফর্সা গায়ে রংটা যেন ফুটে উঠেছে। শাড়ি থেকে একটু বড় বড় লাগছে তাকে। লাগবেই তো। সে এখন কলেজে পড়ে। কলেজ ভাবা যায়? কলেজে পড়া মেয়ে বড় তো অবশ্যই হয়েছে, তাই না? মনে মনে একথা ভেবে মুখ টিপে হাসল শীতল। হঠাৎই মাথায় শয়তানি বুদ্ধি উদয় হলো। আচ্ছা, শুদ্ধ ভাই এখন কি করছে? ঘণ্টাখানিক আগে সাম্য সৃজনকে চুল কাটাতে নিয়ে গিয়েছিল। বিচ্ছু দুটো জেদ ধরেছিল তারা শুদ্ধ ভাইয়ের মতো করে চুল কাটবে। ওই কাটে নাকি শুদ্ধ ভাইকে হিরো হিরো লাগে। আজ তারাও হিরো হিরো লুক নিতে চায়। পরে শুদ্ধ যেখানে চুল কাটে সেখানেই নিয়ে গিয়েছিল। নিজেও চুল কেটেছে আর বাকি দুটোরও কাটিয়েছে। তা সেই মানুষটা নিচে নামেনি কেন? তাকে একবার জ্বালিয়ে এলে কেমন হয়? জ্বালিয়ে আসতে আসতে শখস্বর্ণ আপু রেডি হয়ে যাবে। দুজন সাজালে সেও চটজলদি রেডি হয়ে নিতে পারবে। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। সে শখকে আসছি বলে শাড়ির কুচি ধরে উপরে গেল।
শুদ্ধ রুমের দরজা হালকা করে ভিজিয়ে রেখেছে, অর্থাৎ রুমেই আছে সে। আচ্ছা, দুম করে ঢুকে গিয়ে শুদ্ধ ভাইকে একটু চমকে দেওয়া যাক। চমকে গিয়ে খুশিও হতে পারে, খুশির ঠেলায় কিছু টাকাও দিতে পারে। সকাল থেকেই 2 হাত চুলকাচ্ছে, টাকা পয়সা আসার সম্ভাবনা শতগুণ। তাই সারা শব্দ না করে ঢুকতে গিয়ে আচমকাই নাকের উপর কুশন এসে পড়ল। কুশন ক্যাচ করে মুখ ভোঁতা করে দেখে শুদ্ধই ছুঁড়ে মেরেছে। এও বুঝল নক করে না ঢোকার শাস্তি। শীতল কুশন ধরে রেখে গমগমে সুরে বলল, অপ্রয়োজনে আসিনি, প্রয়োজনেই এসেছি, বলে বিদায় হ। ফুল এনে দেন। ফুল কি করবি? চুলে লাগাবো। এই বুদ্ধি নিশ্চয় তোর মাথা থেকেই বেরিয়েছে। আমি ছাড়া সদ্বুদ্ধির মানুষ কি এই বাড়িতে আর আছে? তা অবশ্য ঠিক। এবার ঝটপট ফুল এনে দিন দেখি। ওসব ফুলটুল গুছতে হবে না, হিজাব পর। না, আমি হিজাব পরব না। তাহলে আর যাওয়ার দরকার নেই, রুমে গিয়ে ঘুমা। কেন যাব না? আমার বড় আব্বুর বিয়ে আমি যাব, আর হিজাব ছাড়াই যাব। তাহলে আমিও তোর পায়ের নলা কাটব, আজই কাটব। নিচে গিয়ে বল কেউ যেন হিজাব ছাড়া বের না হয়, আমার চোখে পড়লে খবর আছে এক একটার। এত সুন্দর শাড়ির সাথে হিজাব ভালো দেখাবে না শুদ্ধ ভাই? না দেখাক প্লিজ। অজুহাত চলবে না, যা বলেছি সেটাই কনফার্ম। এই শাড়ির সাথে কোন কালারের হিজাব পরব তাহলে? বাড়িতে কি মেয়ে মানুষের অভাব আছে যে এখন আমাকে হিজাব চুজ করে দিতে হবে? দিলে কি হয়? তুই যাবি এখান থেকে। বাড়ির মেয়েরা শাড়ি পরলে খ্যাচ খ্যাচ করতে নেই, সুন্দর নজরে একটু তাকাতে হয়, প্রশংসা করতে হয়। একটু প্রশংসা করলে কারো জাত যায় না। শাড়ির কথা শুনে শুদ্ধ এতক্ষণে খেয়াল করল শীতল শাড়ি পরেছে। এই শাড়ির নামধাম জানে না যদিও, তবে শাড়িটা সুন্দর, মানিয়েছেও বেশ। আচ্ছা, মানালে কি শাড়ি পরতে হবে? অবিবাহিত মেয়ের ঘন ঘন শাড়ি পরা কিসের? তারা জানে না শাড়ি পরলে নজর লাগে। নজর লাগলেই বাড়িতে ঘটকের আনাগোনা শুরু হয়। তখন প্রস্তাব আসতেই থাকে, যা চরম মাত্রায় অসহ্যকর। একথা ভেবে তার বিরক্তের মাত্রা দ্বিগুণ বাড়ল। আজ প্রচুর গরম। এই গরমে শাড়ি পরে যাবে শীতল, সামলাতে পারবে? নাকি গিয়ে হাঁসফাঁস করে বলবে, কেউ আমাকে বাড়ি নিয়ে চলো, শরীর খারাপ করছে, আমি মরে যাচ্ছি। এসব তো নতুন না, এসব বহু পুরনো কথা, জানা কথা। তার প্রতিটা কাজকর্ম সম্পর্কে সকলেই অবগত। এই তো 2 মাস আগের এক ঘটনা। সেদিন শারাফাত চৌধুরীর বন্ধুর মেয়ের বিয়েতে সে ছাড়া বাড়ির সবাই গিয়েছিল। সেদিনও শীতল শাড়ি পরেছিল। এই মেয়ের আবার শাড়ি পরতে অকেশন লাগে না, মন ভালো থাকলেই মাঝে মধ্যে শাড়ি পরে। তবে এখনও শাড়ি সামলাতে শেখেনি। তবে কবে শিখবে কিংবা আদৌ শিখবে কি না তা অবশ্য জানা নেই। তো সেদিন বিয়েবাড়ি গিয়ে কুচি পায়ে বেঁধে পড়েছিল, মুখ থুবড়ে পড়ে থুতুনি কেটে গিয়েছিল, রক্তারক্তি অবস্থা। নতুন বরবউকে রেখে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। পরে সাফওয়ান চৌধুরী তাকে ফোন করে শীতলকে বাড়ি আনার কথা বলেন। অগত্যায় ল্যাবের কাজ রেখে বকতে বকতে বেয়াদবটাকে আনতে যায়। থুতুনি শক্ত করে চেপে ধরার পরেও রক্ত বন্ধ হচ্ছিল না, কাঁদছিল খুব। ওর কান্না দেখে ভেবেছিল ব্যথায় কাঁদছে। রাগটাগ ভুলে সান্ত্বনা দিয়েছিল, কাঁদিস না, মেডিসিন নিলেই ব্যথা কমে যাবে। কথা শুনে সে জবাব দিয়েছিল, সেলাই টেলাই যেন না করে শুদ্ধ ভাই। সেলাই করলে থুতুনিতে দাগ পড়ে যাবে, তখন বিয়ে হবে না আমার। বরপক্ষ এসে বলবে থুতুনি কাটা বউ নেব না আমরা। এভাবে একের পর এক পাত্র ফিরে গেলে তখন বিয়েই হবে না আমার। ওর কথা শুনে ডাক্তারও হো হো করে হেসে ফেলেছিল। পরে সেলাই না দিলেও থুতুনিতে হালকা দাগ এখনও রয়ে গেছে। দূর থেকে বোঝা না গেলেও খুব কাছ থেকে বোঝা যায় দাগটা। তবুও এই মেয়ের হুঁশ হয় না। প্রচলিত প্রবাদে আছে, ন্যাড়া বেলতলায় একবারই যায়, আর শীতল যায় বারবার। কেন যায়? কারণ বেল বারবারই তার মাথায় পড়ছে কিনা সেটা দেখার জন্যই যায়। নতুবা এই মেয়ের এতদিনে কাণ্ডজ্ঞান হতো। যার যা ভালো লাগে তাই করুক,
সে কিছুই বলবে না। শুদ্ধ হাতের বইটা সেলফে রেখে উঠে দাঁড়ালো। তারপর বলল, আমার পাঞ্জাবি। শুদ্ধর কথা শেষ হতে দিল না শীতল। তার আগেই হড়বড় করে বলল, এখন কোনো কাজ করতে পারবো না শুদ্ধ ভাই। কেন? শাড়ি পরে কাজ করলে শাড়ি নষ্ট হয়ে যাবে। তাছাড়া এই জীবনে একটা শাড়ি এনে তো বলতে পারলেন না, শীতল ধর, এটা তোর জন্য, পরিস কেমন? মানুষের বড় ভাইরা দেখি তার ছোট বোনকে কত কিছু কিনে দেয়, অথচ আপনি জীবনে তো 1 টাকাও খরচ করতে দেখলাম না। এত টাকা কোথায় রাখবেন শুনি? শুদ্ধ শুধু শুনে গেল। সে আপাতত ভেবে পেল না মানুষ এত বেইমান হয় কিভাবে। 3 বোনকে একই রকম ড্রেস কিনে দেওয়ার 2 মাস হয়নি। 3জনেরই নাম খোদাই করা একই রকমের স্বর্ণের ব্রেসলেট, নূপুর, দুল, ড্রেস, হিজাব আরও কত কি এনে দিয়েছে। যতবারই ঢাকা থেকে আসে ততবারই কিছু না কিছু আনে, অথচ এই বেইমান বলছে সে নাকি কখনো কিছু এনেই দেয়নি। ঠোঁট মোছা মুরগি কোথাকার, আগে ভালো জিনিস তুলে নিয়ে এখন বলে কিনা কিছুই নেয়নি। ঘসিটি বেগমও এত তাড়াতাড়ি পোলট্রি খায়নি যত তাড়াতাড়ি এই মেয়ে পোলট্রি খেতে পারে। সে কথা না বাড়িয়ে হালকা আকাশি রঙের পাঞ্জাবি বের করে বিছানার উপর রাখল। আজ এটাই পরবে। তারপর ওয়ালেট থেকে 200 টাকার নোট পাঞ্জাবির উপর রেখে ওয়াশরুমে চলে গেল। শীতল বুঝল পাঞ্জাবি আয়রন করে দিলে টাকা তার। টাকা যেহেতু পাওয়া যাবে তাহলে দেরি কিসের? টাকার বেলাতে সে আবার না করতে পারে না। তাই একগাল হেসে আঁচল কোমরে গুজে আধভেজা চুলগুলো হাত খোপা করে নিল। তারপর শুদ্ধর বের করা পাঞ্জাবিটা নেড়েচেড়ে মুখ কুঁচকালো। এটা তার ভালো লাগলো না। শুদ্ধ ভাইকে তো সাদা পাঞ্জাবিতে বেশ লাগে। তাই সে কাবাড খুলে হ্যাঙ্গারে ঝুলানো অনেকগুলো পাঞ্জাবির মধ্যে থেকে খুঁজে খুঁজে সাদা পাঞ্জাবি বের করল। এই পাঞ্জাবিটা একটু বেশিই সুন্দর। এর আগে পরেনি বোধহয়, একেবারে নতুন। বুকের কাছে ডিজাইনও বেশ। সে পাঞ্জাবিটা নিজ গায়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে খুব আফসোস করল। মেয়েদের যদি পাঞ্জাবি পরার নিয়ম থাকতো সেই কবে এটা চুরি করে নিয়ে যেত। কিন্তু তা তো আর নেই। আহারে, কেন যে এমন নিয়ম বের হয় না? নারী পুরুষ সমান অধিকার, তাহলে পুরুষ পাঞ্জাবি পরলে নারী পরতে পারবে না কেন? একথা ভাবার পর মুহূর্তেই পাঞ্জাবিটা নিজের গায়ের উপর থেকে সরিয়ে শাড়ি পরা নিজেকে দেখে মুচকি হাসল। ছোট ছোট চুল কানের পেছনে গুজে বিড়বিড় করে উচ্চারণ করল, শাড়িতেই নারী। অতপর গুনগুন করতে করতে সে যত্ন করে পাঞ্জাবিটা আয়রন করল। ড্রেসিং টেবিলের একটা তাকে ওয়াচের কালেকশন, এক একটা এক এক রকমের। সে গ্লাস সরাতে গিয়ে বুঝল লক করা। কিছু ভেবে পারফিউম রাখা তাকের গ্লাস খুলতে গিয়েও দেখল সেটাও লক। টানাটানি করেও খোলা গেল না। তবে সে রাগ করা তো দূর, ফিক করে হেসে ফেলল। একবার ভেঙেছে দেখে বেচারা ভয়ে এবার লক করে রেখেছে। তবে কি বিশুদ্ধ পুরুষ মনে মনে তাকে ভয় পায়? কতক্ষণ একা একা হাসল সে। তারপর হঠাৎ মনে পড়ল সাজগোজ করা হয়নি তার। শখ বোধহয় ডাকছে তাকে। এই রুমটা তো সাউন্ড প্রুফ, ডেকে মরে গেলেও কারো ডাক কানে পৌঁছাবে না। তাই সে ওয়াশরুমের দরজায় থাবা দিয়ে বলল, শুদ্ধ ভাই, আয়রন করে দিয়েছি। কথা বলে পুনরায় দরজায় আরেকটা থাবা বসিয়ে বলল, সায়েন্টিস্ট মানুষের মেলা টাকা, 200 টাকায় লস হয়ে যায়, তাই 1000 টাকা নিয়ে গেলাম। কথা বলে 200 টাকার নোটটা ওয়ালেটে রেখে দৌড়ে বেরিয়ে গেল। আসলে হিজাব পরবে না বলে শুদ্ধকে রাগাতে এসেছিল। আর পাঞ্জাবি আয়রন করার কাজ তো নতুন নয়, বাবা এলে বাবারটা করে দেয়, সায়ন ভাইয়েরটাও করে, সাম্য সৃজনেরও করতে হয়। বড় আব্বু মেজ আব্বু কখনো কখনো আয়রন করার কাজ দেয়, কখনো বা বোতাম লাগানোর হুকুম আসে। বাড়ির ছোট সদস্য হলে এমন টুকটাক সব কাজ করতেই হয়, অভ্যেসও আছে। শীতল শাড়ি ধরে কোনো মতে সিঁড়ি বেয়ে নেমেই ছুটল শখের রুমে। শখ স্বর্ণ রেডি হয়ে বসে আছে। সিতারা সিমিনের কথা শোনা যাচ্ছে, তারা বাকিদের তাড়া দিচ্ছেন। সিরাজ সায়নকে কল করে বকাবকি করছে।
ছেলেটা গাড়িতে তেল ভরার নাম করে সে কখন বেরিয়েছে, এখনও ফেরার কোনো নাম নেই। কোথাও যাওয়ার কথা বললে এই ছেলের কাজ বাধে। এতক্ষণ টই টই করে ঘুরে শীতল এবার তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দেওয়ার তাড়া দিল। শখ স্বর্ণ একসাথে শীতলকে রেডি করে দিল। সাজ বলতে আইলাইনার, কাজল, ঠোঁটে লিপ বাম, হাতে চুড়ি, এই তার সাজ। তারপর শীতল নিজেই হিজাব বেঁধে নিল। শখ স্বর্ণ একদম হালকা সাজে তৈরি। শখ আর শীতলের জোড়াজুড়িতে স্বর্ণ শাড়ি পরতে বাধ্য হয়েছে। সে শাড়ি সামলাতে পারলেও এক অভদ্র পুরুষকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সুযোগ পেলে বলে, জান রে, আর কত ধৈর্যের পরীক্ষা নিবি? হয় চুপি চুপি বিয়ে কর, নয়তো বাড়িতে জানাতে দে। তোর কারণে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে দেরি হয়ে যাচ্ছে। স্বর্ণ বিরক্ত হয়, চোখ পাকায়। তা দেখে সায়ন কিছুক্ষণের জন্য চুপচাপ থাকলেও একটু পর যা তাই। মাঝে মাঝে তার পাগলামি দেখে সন্দেহ হয় এই পাজি পুরুষটা নাকি রাজনীতি করে। মানুষ জবাই করে গবাদি পশুর মতো। তার হাত কাঁপে না, অন্তর কাঁপে না। অথচ সেই পুরুষ তার কাছে এলেই যেন সবটুকু ধৈর্য হারায়। কথার লাগাম ছুটায়, রোমান্টিকতা তার কথায় কথায় ঝরে পড়ে। ব্যাকুল চোখে তাকেই দেখতে থাকে। অর্থাৎ সে বাইরের পৃথিবীর কাছে কঠিন পাষাণ পুরুষ হলেও কেবল তারই কাছে সায়ন অন্য রকম। তিন বোন রেডি হয়ে বেশ কয়েকটা সেলফি তুলল। তারপর একে একে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। তিন বোনকে অনিন্দ সুন্দর দেখাচ্ছে। চৌধুরী নিবাসের এক একটা জীবন্ত পুতুল যেন তারা। সারাফাত চৌধুরী চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেল। দেখলেন তিন রাজকন্যাকে। মনে মনে আওড়ালেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়েগুলো কি সত্যি বড় হয়ে যাচ্ছে? ওনার কাছে তো ছোটই আছে। এখনও মনে হয় কেবলই পৃথিবীতে এলো তারা। কেউ বাবা ডাকলো তো কেউ বব্বু বলে বাড়ি মাতিয়ে তুলত। মেয়েরা বড় হলেও যত মুশকিল। তাদের বাপের বাড়ি থাকার মেয়াদ ফুরিয়ে আসে। নিজের বাবার মেয়ে বিদায় করার তাড়া না থাকলেও অন্যের কাছে যেন মেয়ে ভারী হয়ে আসে। পথে ঘাটে লোকে মুখে শুনতে হয় মেয়ের বিয়ে দেবেন না। একথা ভেবে হঠাৎ কেন জানি বুকটা ভারী হয়ে এলো ওনার। কত আদর যত্নে গড়ে তুলেছেন তিন রাজকন্যাকে। এমন না শখ আপন মেয়ে বলে তাকে আলাদাভাবে দেখেছে। উনি ভাবেন ওনার তিনটা মেয়ে, আর তিনটাই ওনার। তিনটার একটা কষ্ট পেলে ওনার বুকে বেঁধে। শীতলটা কিডন্যাপ হলো সেদিন। ওনার বুকের ভাঙন দেখেছিল কেউ? না, কেউ দেখেনি। শীতল বাসায় ফেরার পর আল্লাহর দরবারে দুই হাত তুলে ওনারা তিন ভাই দুই চোখের পানি ঝরিয়ে শুকরিয়া আদায় করেছিল। একথা কেউ জানে না, জানবেও না। একবার রিকশার চাকায় স্বর্ণের ওড়না বেঁধে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিল গলায়। গলার চামড়া ছিলে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। মেয়েটা 3 দিন কথা বলতে পারেনি। সেই 3 দিন উনি একটু পরপর গিয়ে মাথায় হাত বুলিয়েছেন। ওনার মনের অবস্থা বুঝে বুঝদার স্বর্ণ ওনার 2 হাত মুঠোয় পুরে অনেক কষ্টে বলেছিল, আমি ঠিক আছি বড় আব্বু। কই, ব্যথা নেই তো তেমন একটা। অথচ গলায় প্রচণ্ড ব্যথা ছিল। সাম্য সৃজনের জ্বর এলে এখনও জ্বালিয়ে মারে। রাত বিরাতে কেঁদে কেটে বাড়ি মাথায় তোলে। কি জেদ তাদের। পরে উনি বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পড়ান, গল্প শোনান। গল্পের ছলে সূরা পড়ে ফু দেন। সায়ন শুদ্ধ বড় হয়েছে। কিন্তু তারা বাড়িতে না ফিরলে উনি আগে টের পান। বাবার মন বলে হয়তো বুঝতে পারেন। কিছুদিন আগে সায়ন আহত হয়ে বাড়ি ফিরল, রাগ দেখালেন ঠিকই, কিন্তু তার সেবা যত্নে ত্রুটি রাখেননি। কথা না বললেও বাসায় ফিরে সব খোঁজই নিতেন। শুদ্ধ তো প্রায়ই ঢাকাতে থাকে। ঢাকায় থাকলে তাতে কি, তার ফ্ল্যাটের কর্মরত লোকেদের সাথে ওনার সরাসরি কথা হয়। শুদ্ধ বরাবরই খুঁতখুঁতে স্বভাবের। যার তার হাতে খাবে না, যার তার জিনিস নেবে না। রান্নার ব্যাপারেও তাই। হয় নিজে রান্না করে খাবে, নতুবা তার ঠিক করা রাঁধুনি রান্না করে দিয়ে যাবে। ছেলের যাতে সুবিধা হয় উনি সেই খেয়াল রাখেন। বাকি রইল শখের কথা। সে আর কদিনের অতিথি মাত্র। ভাবলে বুক পাঁজর ভেঙে আসে। শখটা বড্ড নরম স্বভাবের।
কষ্ট পেলেও বলবে না কষ্ট পাচ্ছি। শখের পরপরই স্বর্ণের পালা, তারপর ছোট্ট শীতলের। কি অদ্ভুত! পেলে পুষে বড় করে কলিজাগুলোকে নাকি পরের বাড়িতে দিতে হবে। মায়ার বাঁধন কাটিয়ে চলে যাবে পরের বাড়ি, তখন চাইলেও জোর দেখাতে পারবেন না। শখ স্বর্ণ বরাবরই বুঝদার, তবে শীতল এই মেয়ে মাথাতেই বড় হয়েছে, বোধবুদ্ধি হয়নি। নতুবা রাত দিন যেচে পড়ে শুদ্ধর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, মার খায়। সে বাড়ির ছোট কন্যা হিসেবে সবারই যেমন আদরে তেমনি আহ্লাদিও বটে। সত্যি বলতে মেয়েটা ছোট থেকে বাবাকে কাছে পায় না বলে সবচেয়ে বেশি ভালোবাসা তার জন্যই বরাদ্দ থাকে। এজন্য মাঝে মাঝে তার ভুলচুক চোখে দেখেও দেখেন না। এদিকে বাড়ির 3 গিন্নিও একেবারে তৈরি। ওনাদের পরনে জামদানি শাড়ি, ম্যাচিং হিজাব, স্বর্ণের গয়নায় স্পষ্ট চৌধুরী বাড়ির গিন্নি ওনারা। শারাফা চৌধুরী, সাফওয়ান চৌধুরী, সাম্য, সৃজন সবার পরনে আজকে সাদা পায়জামা পাঞ্জাবি। একটু পরে শুদ্ধ নিচে নামল, বরাবরের মতোই চুপচাপ সে, মুখভঙ্গি গাম্ভীর্য ভাব। তাকে দেখে শীতল মিটিমিটি হাসছে। পাঞ্জাবি বদলে যাওয়ায় বিশুদ্ধ পুরুষ যে বিরক্ত বুঝতে বাকি নেই তার। তবে এই লোক আদৌ জানে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে ঠিক কী পরিমাণ সুদর্শন লাগছে? জানে না বোধহয়। জানলে নাচতে নাচতে এসে তাকে একটা ধন্যবাদ দিত, যদিও এটা তার থেকে আশা করা আকাশকুসুম ভাবনা। শুদ্ধ নেমে এসে দাঁড়াতেই সাফওয়ান চৌধুরী তার কাঁধ ধরে এবার বলেই ফেললেন, কিরে বাপ, সাদাতে কি দারুণ দেখাচ্ছে তোকে। শুদ্ধ নিশ্চুপ। এটা তার কাছে নতুন কিছু না, কথা অনেক শুনেছে, তাই তার মতে বিশেষভাবে পাত্তা দেওয়ার মতো কিছুই না এটা। তবে অদূরে দাঁড়ানো সিরাজ সিতারার উদ্দেশ্যে বললেন, আমাদের শ্বশুরের আকার গঠন পেয়েছে শুদ্ধ, তাই না ভাবি? আব্বা তো এমনই উঁচা লম্বা দেখতে শুনতে ছিল। সিতারা মেজোজায়ের কথা শুনে হেসে সম্মতিসূচক মাথা নাড়ালেন। শুদ্ধ বসেছে বাবার পাশে, তবে কথা বলছে সাফওয়ান চৌধুরীর সাথে। সবাই এখানে হাজির হলেও সায়নের দেখা নেই। তার খোঁজ নিতে গিয়ে দেখা গেল ঘামে ভিজে হন্তদন্ত হয়ে বাসায় কেবলই ফিরছে সায়ন। সবাইকে রেডি দেখে এক প্রকার দৌড়ে যেতে যেতে শারাফাত চৌধুরীর উদ্দেশ্যে বলল, নতুন বরদের বকবক করতে নেই, বউ বাচাল হয়। কথা বলে রুমের দিকে ছুটল সে। এদিকে সময় হয়ে গেছে, তাই শুদ্ধ যাওয়ার কথা বলল। কারণ সময় নির্ধারণ করে রিসোর্ট বুক করা হয়েছে। দেখা যাবে তাদের ঢিলেমির কারণে বিশেষ কাজটা সম্পূর্ণ করার আগেই সময় শেষ। এর চেয়ে কেউ যাক ওখানে। পরপর 2টো গাড়ি পার্কিং লটে দাঁড় করানো। একটায় বড়রা উঠল, আরেকটাতে ছোটরা সবাই। বড়দের যাওয়ার কথা জানালে ওনারা সাবধানে আসতে বলে চলে গেলেন। শুদ্ধ বসেছে ড্রাইভিং সিটে, পাশে বসেছে শীতল, তার কোলে সাম্য। পেছনের সিটে শখ, স্বর্ণ আর সৃজন। এইদিকে এখনও সায়নের আসার কোনো নাম নেই। তখন শীতল মুখ কাচুমাচু করে বলল, আমি গিয়ে সায়ন ভাইয়াকে ডেকে আনি। কথা বলে সাম্যকে কোল থেকে নামতে বলতেই শুদ্ধ বলল, প্রয়োজন নেই, সময় হলে ঠিকই চলে আসবে। তাছাড়া চোখ থাকতেও যারা অন্ধ তাদেরকে বিশ্বাস নেই, তাই আগেই বলে দিচ্ছি, কেউ পড়ে টরে গেলে হসপিটালে যেতে পারবো না আমি। কথা শুনে শীতল মুখ বাঁকালো। খোঁচাটা যে তাকেই মারল বুঝতে তার বাকি রইল না। তবুও শুদ্ধর বারণ অমান্য করে নামতে গেলে শুদ্ধ পুনরায় বলল, বারণ করেছি, ওয়াশরুমে যাব। কথা বলে সে শাড়ি সামলে নিচে নামল। গুটি গুটি পায়ে সায়নের রুমে গিয়ে দেখল সায়ন কেবল শাওয়ার নিয়ে বের হয়েছে। তাকে দেখে গাল ভর্তি হেসে বলল, কিরে বনু, শাড়ি পরেছিস? তোর বোনও পরেছে নাকি? শীতল তাড়া দিল, তাড়াতাড়ি করো ভাইয়া, এই তো হয়ে গেছে। কথা বলে সায়ন পাঞ্জাবি খোঁজার যুদ্ধে নামল, কিন্তু সাদা পাঞ্জাবির খোঁজ মিলল না। সায়নের সাথে শীতলও হন্য হয়ে খুঁজে একটা দলামলা পাকানো সাদা পাঞ্জাবি খুঁজে পেল। সেটার অবস্থা দেখে শীতল থমথমে মুখে বলল, ছ্যাবলা মার্কা দুলাভাই নেব না আমি।
কালই গিয়ে রিহানকে আপুর নাম্বারটা দিয়ে আসবো। এই না, ভুলেও না। তুই না আমার গুড সিস্টার? তাহলে এক্ষুনি এই মুহূর্তে চকচকে স্মার্ট মার্কা দুলাভাই চাই আমার। তাহলে বোন দিবি তো? হুম, ওকে। এ কথা বলে সে কাবার থেকে পাঞ্জাবি বের করলো। সে জানে বাড়িতে না থাকলেও তার ড্রেস ঠিকই রেডি পাবে। শীতলকে আরও 2 মিনিট অপেক্ষা করতে বলে সে দ্রুত রেডি হয়ে এলো। চুল ঠিক করলো, পারফিউম স্প্রে করলো। এবার একেবারে পারফেক্ট লুক। তারপর শীতলের সামনে দাঁড়িয়ে ভ্রুজোড়া নাচিয়ে বলল, চলবে? শীতল খিলখিল করে হেসে মাথা নাড়িয়ে জবাব দিল, চলবে না, দৌড়াবে। এবার চলো, নয়তো তোমার জাজ্জেল ভাই আবার ঐতিহাসিক লেকচার শুরু করবে। শীতলের কথা শুনে সায়ন হেসে ফেলল। তখন তার মাথায় দুষ্টবুদ্ধি ভর করল। সে ফিসলে হেসে বলল, শুদ্ধ আমার ভাই হলে তোর কে হয়? শত্রু। পরম শত্রুকে বশে রাখা বুদ্ধিমানের কাজ। তবে কি দিয়ে বশ করা হয় জানিস? কি দিয়ে? শীতলের পাল্টা প্রশ্ন শুনে সায়ন কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, ক্ষেত্রবিশেষ ধনুকের তীর মিস হয়ে গেলেও ভালোবাসার তীর কখনো মিস যায় না। ট্রাই করে দেখতে পারিস। আর শুদ্ধর বিশেষ গুণ কি জানিস? সে একান্ত কারো জন্য মরতে রাজি, কিন্তু ছাড়তে রাজি নয়। হুম, খুব মারে। জান দিয়ে ভালোবাসতেও জানে। মিথ্যে কথা, তার মন নেই, সে পাষাণ পুরুষ। ওই পাষাণ পুরুষদের মন জয় করতে পারলে এক পৃথিবী সমান সুখ তোর পায়ের কাছে এনে দেবে। সে আমাকে ভালোবাসবে না ভাইয়া। বাধ্য করবি? বাধ্য করে ভালোবাসা হয়? হয় না। তবে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করা যায়। যদি না পারি, আমি আছি তোর পাশে। পথ খুব কঠিন, প্রাপ্তি কিন্তু অমূল্য রত্ন।